আসসালামু আলাইকুম মেরা। আসসালামু আলাইকুম মিস। তোমরা কেমন আছো? বেশ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ঈদের পরে আমরা প্রথম যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, চ্যাপ্টার 6। বই এবং খাতা সামনে রাখো, কলম নাও, কারণ এই চ্যাপ্টারটা অঙ্কের ক্লাস। অঙ্ক পুরাটাই অঙ্কের উপরে, সুতরাং হাতে কলমে না করলে তোমরা কিচ্ছু বুঝবে না। প্রত্যেকের সামনে বই থাকবে, খাতা থাকবে, কলম থাকবে। নিয়েছো? বই খাতা নিয়েছো? জি মিস। হ্যাঁ, কথা বলবে, কথা না বললে তো হবে না। আমরা যে রসায়নে পড়াশোনাটা করি সেটা সাধারণত দুই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ আর একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার পদ্ধতির নাম হচ্ছে গুণগত বিশ্লেষণ। অর্থাৎ কোনো পদার্থ এবং তার ধর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে গুণগত, আর পরিমাণ নির্ণয়ের পদ্ধতি হচ্ছে পরিমাণগত। পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব নিকাশ করা হয়। এইসব হিসাব নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলা হয়। তোমাদের বইতে আছে, দেখো ষষ্ঠ অধ্যায় খুলো, এই রাসায়নিক গণনা কাকে বলে, আর পরিমাণগত বিশ্লেষণ কাকে বলে, গুণগত বিশ্লেষণ কাকে বলে আছে, আন্ডারলাইনটা করো। করেছো? আমরা এই অধ্যায়ে এই বিকাশ নিয়ে, মোল নিয়ে, ঘনমাত্রা নিয়ে, এসব নিয়ে জিনিস নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে আসা যাক, মোল কি? হোয়াট ইজ মোল? তোমরা ক্লাস 6 পড়ে আসছো যে আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক হচ্ছে 7টা। মনে আছে? মনে আছে 7টা মৌলিক একক? মেয়েরা কথা বলছো, শুনতে পাচ্ছ তোমরা আমার? মেয়েরা জি মিস। হ্যাঁ, কথা বুঝতে বলো না কেন? পারছি। কথা বলো না কেন? ক্লাস 6 আমরা মৌলিক একক পড়ে এসেছিলাম 7টা, মনে আছে? দৈর্ঘ্য পরিমাপে একক মিটার, তারপরে আলোক উজ্জ্বলের একক। এগুলো পড়ো নাই? পড়াইছিলাম, আমি নিজেই তো পড়াইছি তোমাদেরকে। ভুলে গেছো? যাই হোক, সেই 7টা মৌলিক এককের মধ্যে একটা মৌলিক একক হচ্ছে মোল, অর্থাৎ রাসায়নিক পদার্থ পরিমাপিক এককে বলা হয় মোল। এখানে এক মোল বলতে কি বোঝে? এক মোল বলতে একটা পদার্থে, ওই পদার্থের একটা এক পরিমাপের এককে বোঝানো হচ্ছে। যেমন এখানে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা, যে ভদ্রলোকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, উনি হচ্ছে একজন বিজ্ঞানী। তোমরা জানো অ্যাভোগাড্রোর নাম তোমরা শুনে আসছো। এই অ্যাভোগাড্রো উনি একটা সংখ্যা দিয়েছিলেন। উনি বলছেন যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23 পরিমাণ পরমাণু অথবা অণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থে এক মোল বলে। ওনার কথা হচ্ছে যে কোনো পদার্থে যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23 পরিমাণ পরমাণু বা 23টি পরমাণু অথবা অণু অথবা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের এক মোল বলে। এখানে এক মোল বলতে যদি এক মোল পরমাণু বলো, তাহলে সেখানে যে দেখো এখানে লেখা আছে এক মোল পরমাণু বললে হবে 6.02 × 10⁻23 পরমাণু। আর যদি এক মোল অণু বলো, তাহলে এক মোল অণু বলতে বুঝাবে 6.02 × 10⁻23 অণু। আর যদি এক মোল আয়ন বলো, তাহলে এক মোল আয়নের মধ্যে থাকবে 6.02 × 10⁻23 আয়ন। অর্থাৎ এক মোল যদি পরমাণু বলো তাহলে এতটা পরিমাণ পরমাণু, এক মোল অণু বললে এতটা পরিমাণ অণু, এবং এক মোল আয়ন বললে এতটা পরিমাণ আয়ন থাকবে। এই পরিমাণটাকে বলা হচ্ছে এক মোল। এখন দেখো এই যে এক মোল বলতে কি বোঝাচ্ছে, দেখো এখানে কতগুলি সংখ্যা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20।
21, 20টা আছে শূন্য। এখন যখন আমরা দশমিকে নিয়ে যাব তাহলে এখানে কয়টা ঘরতে নিলাম আমরা? দেখো 1 2 3, তিনটা ঘর নিয়েছি, সেটা তিনটা 20-এর সাথে তিনটা যোগ হয়েছে, এই হচ্ছে 23টা শূন্য। ঠিক আছে? আর ওটা 6.02, যখন আমরা দশমিকে নিয়ে আসলাম এখানে, তখন এখানে তিনটা শূন্য, এই যে 220 এর আগে যখন আমি জানলাম তখন এটার জন্য তিনটা শূন্য আমরা পেলাম। তাহলে এইটাকে গুণ করলে, এইটাকে এটা দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাবো। বুঝতে পারছো? কথা বলো আমার সাথে, কথা না বলে আমি তো বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। জি মিস। তাহলে এখন 6.02 × 10⁻23 কে যদি আমি এটা দুটো গুণ করি তাহলে এই সংখ্যাটা পাবো। এক মোল বলতে, এক মোল অণু বলতে আমি কয়টা অণু পাবো বলো তো? বলো, বলতে আমরা কয়টা অণু পাবো? 6.2 into 10 inverse 23. 6.02 × 10⁻23টি অণু। 6.02 × 10⁻23টি অণু। আর যদি আমি বলি এক মোল আয়ন, তাহলে কয়টা আয়ন থাকবে বলো? 6.02 into 10 to the power 23. 23টি আয়ন, তাই না? এর মুখে মুখে বলতে হবে, মুখে মুখে বললে তোমাদের জড়তাটা কাটবে, কারণ তোমাদের তো ভাইবা পরীক্ষা দিতে হবে, এবং এই সংখ্যাটা যতদিন কেমিস্ট্রি পড়বা তোমাদের মাথার মধ্যে এটা থাকতে হবে। যেমন সরেও সরে তোমাদের জানতে হয়, 10 10 10 একের নামটা 10-এর নামটা যেরকম জানতে হয়, ঠিক সেরকম ভাবে এই সংখ্যাটা তোমাকে জানতে হবে। মনে থাকবে? জি মিস। বলি এক মোল কার্বন পরমাণুর মধ্যে কয়টা কার্বন পরমাণু আছে, তাহলে তোমরা কত বলবা? 6.20 into 10 inverse 23টি কার্বন। হ্যাঁ, 6.02 × 10⁻23টি কার্বন পরমাণু। এই তো এখন ঠিক মতো হয়েছে। এখন দেখো এখানে রাসায়নিক পদার্থে পারমাণবিক ভর এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকেও কিন্তু ওই পদার্থের এক মোল বলে। ঠিক আছে? আবার যদি তুমি রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করো, যেমন সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তাহলে এক মোল সোডিয়ামের পাশে যদি আমি 23 পাশে যদি গ্রাম দিয়ে দিই, তাহলে সেটার নাম, সেটা পরিমাণ কিন্তু এক মোল। তাহলে মোলের সংজ্ঞা পেলাম কিন্তু আমরা তিনটা। একটা হচ্ছে পদার্থ পরিমাপের একক, আরেকটা হচ্ছে যদি আমরা কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, সেটাও কিন্তু এক মোল। বুঝতে পারছো? যেমন সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা কত? সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর হচ্ছে 20, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, দুটো যোগ করলে হচ্ছে 58.5। এটাকে যখন আমি গ্রামে প্রকাশ করবো তখন সেটা হয়ে যাবে এক মোল সোডিয়াম ক্লোরাইড। যতক্ষণ পর্যন্ত গ্রামে প্রকাশ করবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু এক মোল এটা এক মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড হবে না। যেই মুহূর্তে আমি গ্রামে প্রকাশ করবো তখনই সেটা এক মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড হবে। তাহলে দেখো এক মোলের মধ্যে কি বোঝাচ্ছে? এখানে একটা দেওয়া আছে, তোমাদের বইতেও এগুলো আছে, এগুলো তোমাদের লেখা দরকার নেই, তোমরা শুধু দেখে নাও। ঠিক আছে? এরপরে আসো গ্যাসের আয়তন। গ্যাসের মোলার আয়তন। তোমাদের বইতে 111 এবং 112 পেজে দেখো নিচের দিকে দেওয়া আছে, এগুলো তোমরা পারবা, এটা আমি আর কিছু বললাম না। এখানে কিছু 112 পৃষ্ঠায় কিছু গাণিতিক সমস্যা আছে, খেয়াল করে দেখো যে একটি পানির অণুর ভর কত। ঠিক আছে? একটা পানির অণুর ভর কত সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে, সেটা আমরা পরে করব। আগে মূল জিনিসটার মধ্যে চলে যাই, গ্যাসের মোলার আয়তন কি? গ্যাসের মোলার আয়তন হচ্ছে এক মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে তাকে বলা হচ্ছে ওই মোলের মোলার আয়তন। তোমাদের বইতে 113 পেজে আছে, আন্ডারলাইনটা করো।
এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুচাপকে একত্রে প্রমাণ তাপমাত্রার চাপ বা আদর্শ তাপমাত্রার চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। তোমাদের ছবি একটাও নাই, তোমরা কি ঘুমাই গেলা না চলে গেলা আমি তো বুঝতে পারতেছি না, কথাও বলো না, চেহারাও দেখো না, তাহলে কেমনে হবে? তাহলে দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, যেমন মোলার আয়তন কাকে বলে, প্রমাণ অবস্থা কাকে বলে বা এসটিপি কাকে বলে, হ্যাঁ এগুলো লেখা আছে, তোমরা একটু দেখো এবং বইতে দাগ দাও। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুর চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা বা চাপ, এটাকে সংক্ষেপে এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে, বা আদর্শ তাপমাত্রা বা চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, 22.4 লিটার। যদি মোল সংখ্যা n হয়, n কে যদি n কে যদি মোল সংখ্যা ধরা হয়, তাহলে n হচ্ছে কি, n হচ্ছে W/m, অথবা n হচ্ছে V/22.4, অথবা n হচ্ছে ক্যাপিটাল n/6.02 ইনটু 10। অর্থাৎ মোল সংখ্যা তুমি যখন বের করবে পদার্থের মোল সংখ্যা, তার সূত্র হচ্ছে তিনটা কি, যদি গ্রাম একক দেওয়া হয়, গ্রামে ভর দেওয়া হয়, তারপরে তাকে কি করবা, আণবিক ভর দিয়ে ভাগ করলেই তুমি মোল সংখ্যাটা পেয়ে যাবা। আর যদি তোমার দেওয়া থাকে এই আদর্শ আয়তনটা দেওয়া থাকে বাই 22.4 লিটার, তাহলে তাকে তাদের দেওয়া থাকে, এবং যদি এখানে লিটারের আয়তন দেওয়া থাকে, তাহলে এখানে লিটারের আয়তনটাকে 22.4 লিটার দিয়ে 4 দিয়ে ভাগ করলে তুমি মোল সংখ্যা পেয়ে যাবা। আর যদি তোমার অনুসংখ্যা দেওয়া থাকে, তাহলে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি মোল সংখ্যাটা পেয়ে যাবে। অর্থাৎ 3 ভাবে মোল সংখ্যা পাওয়া যায়। তোমার প্রশ্নে কোনটা আছে, সেটার উপর নির্ভর করবে তুমি কোনটা দিবা। তোমার বইতে প্রশ্ন যদি টাকা দেওয়া থাকে, গ্রামকে ভর সংখ্যা দেওয়া থাকে, ভর দেওয়া থাকে, তাহলে সেটাকে তুমি আণবিক ভর দিয়ে ভাগ করলে পেয়ে যাবা মোল সংখ্যা। আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। আর যদি আয়তন দেওয়া থাকে, লিটারে আয়তন দেওয়া থাকে, তাহলে এই যে মোলার আয়তন দিয়ে অর্থাৎ 22.4 লিটার দিয়ে ভাগ করলে সেটা পেয়ে যাবে। আর যদি অনুসংখ্যা দেওয়া থাকে, তাহলে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এখন আসো তাহলে 1 মোল হিলিয়াম বলতে আমরা কি বুঝাবো, বলো। 1 মোল হিলিয়াম বলতে আমরা কি বুঝবো? ম্যাম 6.02 into 10 to the power 23, এটা হচ্ছে ম্যাম আয়ন না, 6.02 to 10 to the power 23 পরমাণু পরিমাণ হিলিয়াম, অথবা এই হিলিয়ামের পারমাণবিক ভর বা আণবিক ভরটাকে যখন পারমাণবিক ভর হচ্ছে 4, তাকে যখন আমি গ্রামে প্রকাশ করব সেটা হয়ে যাবে 1 মোল পরিমাণ হিলিয়াম, অথবা 22.4 লিটার পরিমাণ হিলিয়াম যদি থাকে, সেটাকে বলা হচ্ছে 1 মোল হিলিয়াম। এটা যে কোনো হিলিয়াম না, যে কোনো কার্বন বলো, ম্যাগনেসিয়াম বলো, সোডিয়াম বলো, যে কোনো পদার্থের ক্ষেত্রে কিন্তু এই তিনটার যে কোনো একটাই হচ্ছে তার 1 মোল পরিমাণ। কথাটা বুঝছো? আমি তোমাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ হিলিয়াম থাকলে বা একটা পদার্থ থাকলে সেটা 1 মোল হবে না, সেটা কিন্তু গ্রামে প্রকাশ করি সেটা হবে, যেমন একটু আগে যেটা বললাম। এবং আরেকটা হচ্ছে মোলার আয়তন পরিমাণ থাকলেও তাকে কি 1 মোল পরিমাণ হিলিয়াম। এই জন্য আমি কিন্তু এই কথাটা পরের কথাটা আগে এনেছি, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম। এখন আসো 3টা অঙ্ক দেওয়া আছে তোমাদের বইতে, একদম সহজ। একটি হাইড্রোজেন একটি পানির অণুর ভর কত। এখন একটি পানির আগে প্রথমে বের করতে হবে পানির আণবিক ভর কত। পানির আণবিক ভর হচ্ছে 1 into 2 plus 16, অর্থাৎ হাইড্রোজেনের 1 আর অক্সিজেনের 16, তাহলে সংখ্যা দিয়ে গুণ করলে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 18, অর্থাৎ 18। এটাকে যখন আমি গ্রামে প্রকাশ করব সেটা হয়ে যাচ্ছে 1 মোল পরিমাণ পানি, তাই না? তাকে বলা হচ্ছে কি 1 মোল পরিমাণ পানি। এই 1 মোল পরিমাণ পানির মধ্যে অণু সংখ্যা কয়টা থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.02 into 10 to the power 23। হ্যাঁ, তাহলে এখানে পানি 1 মোল পানির মধ্যে অণু সংখ্যা হচ্ছে 6.02 into 10 to the power 23 টি পানি। এখন আমার প্রশ্ন ছিল কি, আমার প্রশ্ন ছিল একটি পানির অণুর ভর কত, তার মানে এতটি পানি ভর হচ্ছে 18,
তাই না? 1 মোল পানি সমান ভর হচ্ছে 18 গ্রাম, আর 1 মোল পানিতে অণুর সংখ্যা হচ্ছে এত, তাহলে এতটা অণুর ভর কত হবে? 6.202 into 10 to the power 23 divided by 80. এই পানির অণুর ভর কত হবে? 18 গ্রাম হবে। 18 গ্রাম। জি ম্যাম। তাহলে আমার একটা পানির ভর কত হবে? ভাগ দিলে আমি পেয়ে যাচ্ছি 2.399 into 10 to the minus 23 গ্রাম। একদম সহজ। দেখো আরেকটা গাণিতিক সমস্যা দেখো, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো অণু আছে? একটু আগে আমরা বের করলাম যে একটা অণুর ভর কত। এখন বলতেছে 1 গ্রামের মধ্যে কতগুলো অণু আছে। তো সেক্ষেত্রে সেটা কিরকম হবে? প্রথমে আমরা আণবিক ভরটা বের করব। আণবিক ভর হচ্ছে 98। এই 98 কে যখন আমি গ্রামে প্রকাশ করব সেটা হচ্ছে 1 মোল পরিমাণ সালফিউরিক অ্যাসিড। আবার 1 মোল পরিমাণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যাটা। তাহলে এখন এত গ্রামের মধ্যে অণু থাকে এতটি, তাহলে 1 গ্রামের মধ্যে কয়টা অণু থাকে? একদম সহজ না? জি ম্যাম। না বুঝতে বলো, না বুঝতে বলো, একদম সহজ জিনিসটা। বুঝা গেল? দ্বিতীয় সমস্যা দেখো, 5 মোল কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন কত হবে? আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 5 মোল কার্বন ডাই অক্সাইডের গ্যাসের প্রমাণ অবস্থা কত? সেক্ষেত্রে আমি কিভাবে বের করব? আমরা যে একটু আগে একটা সূত্র পড়লাম, 3টা সূত্র নিলাম, যে এই যে দেখো এখানে কোনটা পড়বে, এখানে কোনটার মধ্যে পড়বে? আমরা প্রশ্নটা আগে ম্যাম n equal to v by এই দেখো এখানে প্রশ্নটা 22.4. হচ্ছে 5 মোল মধ্যে গ্যাসের আয়তন নিয়ে যেটা থাকবে সেটা হবে। এখানে আয়তন আছে কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কোনটাতে আছে? 2 নম্বরে আছে। 2 নাম্বারে। তাহলে n ইকুয়াল টু কত? v বাই 22.4। তাহলে আমি এখন দেখবো যে আমরা জানি n ইকুয়াল টু v বাই 22.4। এখানে সব সময় তোমার মনে খেয়াল রাখবা, অঙ্ক করতে হলে এইভাবে যদি অঙ্ক করতে হবে। n ইকুয়াল টু কত? 5, তাই না? আর v ইকুয়াল টু হোয়াট? আর এটা তো দেওয়াই আছে। তাহলে এখন v ইকুয়াল টু কি হবে? n ইনটু 22.4। এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 112 লিটার। সমস্যা আছে কি? জি ম্যাম বুঝেছি। সহজ না কঠিন? না ম্যাম। ম্যাম সহজ। আর কিছু বলতে হবে এখানে? আমাকে আর কিছু বোঝাতে হবে? না ম্যাম। না ম্যাম। আর বোঝানোর দরকার নেই। এখন যারা আসতেছে না তারা কিভাবে বুঝবে আমি জানি না। এখন আসো পরবর্তী চাপড়িয়াতে চলে যায় আমরা। আর দ্রবণ, এখানে অনেকগুলো আমরা সংজ্ঞা পাচ্ছি। সংজ্ঞাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে। আমি কিন্তু বারবার করে বললাম অল্প অল্প পড়াবো, কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু পারবে না। ঠিক আছে? এখন এতদিন যে পড়াগুলো পড়ে আসছো সেটা হচ্ছে ফাউন্ডেশন। এখনো ফাউন্ডেশন পড়ছো, কিন্তু একটু কঠিনের দিকে যাচ্ছি আমরা। মোলার দ্রবণ কাকে? একটু আগে মোলার আয়তন পড়েছি, এখন হচ্ছে মোলার দ্রবণ। একটা নির্দিষ্ট তাপমাত্রা, এখানে তাপমাত্রাটা একটা নির্দিষ্ট থাকতে হবে এবং পরিমাণ হতে হবে 1 লিটার দ্রবণের মধ্যে। যদি 1 মোল দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। আমরা ক্লাস 6 এ পড়ে আসছি দ্রবণ কাকে বলে। দ্রবণ দ্রব যোগ দ্রাবক সমান দ্রবণ। এখানে দেওয়া আছে দেখো, দ্রাবক যদি পানি হয়, দ্রব যদি চিনি হয়, তাহলে চিনিটা যখন আমি পানির মধ্যে দিব সেটাকে বলা হচ্ছে দ্রবণ। মনে আছে? মনে পড়ছে? কিছু কিছু কি মনে পড়ছে? জি ম্যাম। আচ্ছা, মনে পড়লো? জি মিস। যদি দ্রবের পরিমাণ কম থাকে, দ্রাবকের পরিমাণ বেশি থাকে, তখন তাকে বলা হচ্ছে লঘু দ্রবণ। আর যদি এই একই পরিমাণ দ্রবণের মধ্যে যদি আরো বেশি পরিমাণে দ্রব থাকে, তখন তাকে বলা হচ্ছে গাঢ় দ্রবণ। এখানে দেখো, এখানে হালকা দ্রবণ থেকে লঘু দ্রবণ থেকে আস্তে আস্তে গাঢ় দ্রবণে পরিণত হচ্ছে। যদি এক নির্দিষ্ট তাপ পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রবণ মিশ্রিত থাকে, তখন তাকে বলা হচ্ছে লঘু দ্রবণ। আর একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যদি বেশি পরিমাণ দ্রবণ থাকে, তখন তাকে বলা হচ্ছে গাঢ় দ্রবণ। তাহলে এইখানে কি সমস্যা আছে কোনো বুঝার? না মিস। বলতে হবে, কথা বলতে হবে। এরপরে চলে যাচ্ছে আরেকটু পড়াতে, সেটা হচ্ছে মোলারিটি কি। সংজ্ঞাগুলো বইতে আছে, তোমরা সাথে সাথে বলার সাথে সাথে বইতে দাগ দাও। আর এইখানে যে এই পৃষ্ঠা যে লেখাটা আছে সেটার সাথে সাথে এখনই খাতায় তুলো।
মোলারিটি হচ্ছে এক নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। অর্থাৎ এখানে 1 লিটার দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে সেই পরিমাণটাকে বলা হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে বলা হয় সেমি মোলার দ্রবণ। অনেক সময় পরিমাণ দেওয়া থাকে না, বলা থাকবে সেমি মোলার, ডেসিমোলার, 1 মোলার, এভাবে লেখাগুলো থাকে। সেইখানে তোমাকে জানতে হবে যদি সেমি মোলার কথা থাকে তাহলে সেখানে দ্রবের পরিমাণ হচ্ছে 0.5 মোল। ঠিক আছে? অহনা, লামিয়া, চেহারা কোথায়? যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0 মিস আমি কম্পিউটারে দ্রব বসছি। দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। তাকে কি বলা হচ্ছে? ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ বলে দ্রবের পরিমাণ কত হবে? 0.1 মোল। আর যদি সেমি মোলার থাকে তাহলে দ্রবের পরিমাণ কত হবে? 0.5 মোল। আচ্ছা, এখন 5 মোল। একটা সূত্র আছে, দেখো এখানে সূত্রটা লিখে নাও তাড়াতাড়ি। সূত্রটা হচ্ছে W ইকুয়াল টু S mv বাই 1000 অথবা S ইকুয়াল টু 1000 W বাই mv। এখানে ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, আর এস কি? এসটা হচ্ছে মোলারিটি, ভি হচ্ছে দ্রবণের আয়তন, যেটা মিলিলিটারে থাকবে। খেয়াল রাখবা, অঙ্ক করার সময় এককগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আমরা মোলারিটি বের করব বা মোলারিটি নিয়ে অঙ্ক করব তখন কিন্তু যদি লিটার থাকে তবে তাকে অবশ্যই মিলিলিটার নিতে হবে। আর এম হচ্ছে দ্রবের আণবিক ভর। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি হচ্ছে? দ্রবণের মোলারিটি গুণ দ্রবের ভর গুণ মিলিলিটারে এককে দ্রবের আয়তন বাই 1000। আর যদি মোলারিটি বের করতে চাই তাহলে মোলারিটারে কি করবে? এসটাকে এই পাশে নিয়ে ডাব্লিউটাকে এদিকে নিলে কি হয়ে যাবে? 1000 ডাব্লিউ বাই এম ভি। এই সূত্রটা একদম মুখস্থ করতে হবে আমাদের মোলারিটি অঙ্কগুলো করতে গেলে, তখন আমাদেরকে এটা করতে হবে। এখানে সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, এরপরে চলে যাই আমরা না ম্যাম। গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। খেয়াল করে দেখো, খাতা কলম আছে, প্রশ্নগুলি উঠতেছে না? উঠতেছে না? 250 মিলিলিটার দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 31.5 গ্রাম দ্রবীভূত আছে। অর্থাৎ 250 মিলিলিটার দ্রবণের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড আছে 31.5 গ্রাম। তাহলে দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। তাহলে আমরা একটু আগে দুটো সূত্র পেলাম, তাহলে আমার সূত্রের মধ্যে কোনটা লাগতেছে? উপরেরটা না নিচেরটা? ম্যাম কোশ্চেনটা একটু আবার দেখি। প্রশ্নটা হচ্ছে 250 মিলিলিটার দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 31.5 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। এখানে আমার মোলারিটি নির্ণয় করতে বলছে, তাহলে আমি সূত্র কোনটা ব্যবহার করব? উপরেরটা না নিচেরটা? ম্যাম নিচেরটা। নিচেরটা, অর্থাৎ S ইকুয়াল টু 1000 W বাই mv। তাহলে এখানে সেই অনুযায়ী আমাদের কিন্তু অঙ্ক করতে হবে, তাই না? এরপরে আসছে দেখো, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডে 250 মিলিলিটারে 0.1 মোল দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রবণ প্রয়োজন হবে তা নির্ণয় করো। এই দুটো অঙ্ক হচ্ছে তোমাদের বাড়ির কাজ, একদম সহজ দুটো বাড়ির কাজ। এই সূত্র ব্যবহার করে তোমরা লিখবে। প্রথমে লিখবে আমরা জানি মোলারিটি ইকুয়াল টু কি, সে পোলারিটির সূত্রটা লিখবে। তারপরে তুমি এখানে এই অনুযায়ী পাশে ঠিক এইভাবে পাশে লিখবা, সূত্রটা এই পাশে লিখে তারপর পাশে লিখে এখানে সংখ্যাগুলো বসে তারপর তুমি উত্তরটা বের করবে। মনে থাকবে? জি মিস। জি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমাদের এই অঙ্ক দুটো নিয়ে নাও, এটা তোমাদের বাড়ির কাজ। খুব দ্রুত। হয়েছে? জি ম্যাম। তোমাদের
আমাদের বইতে এগুলো ছাড়াও আরো অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, তোমরা দেখে নিও। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে জানাবে, আমি সলভ করে দেবো। যদি না বুঝো, পড়াই আছে, যদি না বুঝো তাহলে আমাকে বলবো যে ম্যাডাম এই জায়গাটার ভিতর আমি বুঝতেছি না, আমাকে এটা বুঝিয়ে দেন। ঠিক আছে? কিন্তু করতে হবে, অল্প অল্প করে আগাচ্ছি। এগুলো না করলে কিন্তু পারবে না, আবার বেশি স্লোতে আগাতে পারবো না, কারণ আমাদের এখানে সিলেবাস শেষ করতে হবে, আবার তোমাদের পরীক্ষা আছে সামনে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস পড়লাম। একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা মান বলো তো দেখি, সবাই আমার সাথে কথা বলো, সবাই অফ করো। 6.02 6.02 into 10 inverse 23. 10 to the power 10 to the power 23। 23। হ্যাঁ, তাহলে এখানে মোল কাকে বলে, অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে, তারপরে আমরা পড়লাম কি গ্রামে প্রকাশ করলে 1 মোল বলা হয়, এবং সেটা কি পরিমাণ সেটাও কিন্তু দেওয়া আছে। তারপর মোলার আয়তন কাকে বলে, প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, অথবা এসটিপি। এসটিপি কি বলতো? এসটিপিটা কি বলো? আদর্শ তাপমাত্রা বা হ্যাঁ, আদর্শ তাপমাত্রা ও চাপ, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি। এস ফুল স্টপ টি ফুল স্টপ পি, যখন এই কথাগুলো থাকবে তখন সবগুলো কিন্তু একই উত্তর হবে। এবং এই পরিমাণ প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আরেকটা কথা তোমরা মনে রাখবে, যখন আমরা কেমিস্ট্রিতে অঙ্ক করব সবসময় আমরা সংখ্যাগুলো, গাণিতিক যে সংখ্যাগুলো সেগুলো আমরা ইংলিশে লিখবো। এখানে কিন্তু আমি 1 লিখি নাই, কত লিখেছি? 1 1 লিখেছি, সুতরাং এটা তোমাকে বুঝতে হবে। এখানে আমি কত লিখেছি? 22.4 লিটার লিখেছি না 22.4 লিটার লিখেছি? 22.4 লিটার। হ্যাঁ, আচ্ছা, এখানে কতগুলো সূত্র আমরা পড়লাম, সূত্রগুলো তোমাদের বইতে আছে, দাগিয়ে নাও। আর এখানে আমরা পড়লাম যে 1 মোল কোনো একটা পদার্থের পরিমাণ, এই তিনটা অবস্থাকে বোঝাচ্ছে। তারপর আমরা 3টা অঙ্ক করলাম, তাই না? ছোট ছোট 3টা অঙ্ক করলাম। এখানে অঙ্কের মধ্যে তো নিশ্চয়ই কোনো সমস্যা নাই, আছে? না ম্যাম। না মিস। আচ্ছা, এরপর আসতেছে আমরা পড়লাম কি মোলার দ্রবণ পড়লাম, দ্রবক পড়লাম, দ্রাবক পড়লাম। দ্রবকটা হচ্ছে দ্রাবকের মধ্যে যদি দ্রবীভূত করে তবে সেটা দ্রবণে পরিণত হয়। এটা আমাদের চিনির শরবতের মতো, যেমন পানির মধ্যে আমি চিনি দিলাম, সেটা হচ্ছে, তারপর সেটা শরবতে পরিণত হলো, সেটাকে বলা হচ্ছে দ্রবণ। শরবতটা হচ্ছে দ্রবণ। তারপর লঘু দ্রবণ কাকে বলে, গাঢ় দ্রবণ কাকে বলে? লঘু দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ বেশি থাকে, দ্রবের পরিমাণ অনেক কম থাকে। আর গাঢ় দ্রবণের মধ্যে লঘু দ্রবণ থেকে দ্রবের পরিমাণ গাঢ় দ্রবণে বেশি থাকে। এটা তো বুঝতে পেরেছো না? জি ম্যাম। জি মিস। এরপরে আমরা পড়লাম মোলারিটি কাকে বলে। একদম মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় প্রায় জ্ঞানমূলক প্রশ্নে আসে মোলারিটি কাকে বলে, এটা তোমরা কিন্তু একদম মুখস্থ করে ফেলবে। তারপর সেমিমোলার কাকে বলে, ডেসিমোলার কাকে বলে, হ্যাঁ, ডেসিমোলার দ্রবণ কাকে বলে, সেমিমোলার দ্রবণ কাকে বলে। তারপর দ্রব্যের ভর বা দ্রব্যের মোলারিটি নির্ণয়ের যে দুটো সূত্র, W = S mv by 1000 অথবা S = 1000 W by mv। এবং পাশে কিন্তু এভাবে দাগ দিয়ে এখানে এইভাবে এখানে লিখে এখানে কথাটা লিখতে হবে। ঠিক আছে? কার কোনটা কি দ্বারা বুঝিয়েছে সেটা লিখতে হবে। এবং আজকে আমরা কি দিলাম? দুটা কি দিলাম? বাড়ির কাজ। অঙ্ক দিলাম। গাণিতিক অবশ্যই অঙ্কটা সমস্যা। কিভাবে করবে আমি আগে বলছি। প্রথমে মোলারিটি নির্ণয় করা প্রশ্নটা লিখে তোমরা লিখবে আমরা জানি মোলারিটি সমান কি, S = 1000 W by mv। তারপরে তুমি পাশে একটা লম্বা দাগ দিবে। একটু আগে যে আমরা অঙ্কগুলো করলাম, এই যে এই অঙ্কগুলো এইভাবে একটা লম্বা করে দাগ দিয়ে এখানে লিখে, এখানে প্রথমে লিখবা W = what, তারপর লিখবা কি M = what, তাই না? তারপর সূত্রের মধ্যে যা যা চাচ্ছে এখানে এই যে M = what, V = what লিখে, তারপর S এর নিচে তারপর = what দিয়ে লিখে তারপর তুমি অঙ্কটা করবা। করে তারপর লিখবা যে এই মৌলটির দ্রবণ মোলারিটি হচ্ছে এত মোল, তাই না? এভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করবা। প্রথমে সূত্র লিখবা, সূত্র না লিখলে কিন্তু কি হবে না, নাম্বার পাবে না, 1 নাম্বার কাটা যাবে। এইখানে কোন সূত্রটা হবে? এটা হচ্ছে প্রথম সূত্রটা, W পরিমাণ বের করতে বলেছে, তাই না? তাহলে আজকে আমাদের পড়াটা এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?